আগের ভিডিওতে আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের আকারের ওপর নির্ভর করে তিন ধরনের প্রসারণ হতে পারে। একটাকে বলেছিলাম দৈর্ঘ্য প্রসারণ, একটাকে বলেছিলাম ক্ষেত্র প্রসারণ, আর একটাকে বলেছিলাম আয়তন প্রসারণ। এবং এই তিনটে প্রসারণের জন্য তিন ধরনের গুণাঙ্ক পেয়েছিলাম। একটা হয়েছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা দিয়ে প্রকাশ করেছিলাম। একটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বিটা দিয়ে প্রকাশ করেছিলাম। আর একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা দিয়ে প্রকাশ করেছিলাম। এবং তাদের মধ্যে আমরা একটা সম্পর্ক নির্ণয় করেছিলাম যে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি, তাই না? তাহলে সব থেকে বড়কে আলফা বিটা গামার মধ্যে সব থেকে বড় হচ্ছে গামা, ঠিক আছে? তারপরে বিটা, তারপরে আলফা। এবং আলফা বিটা গামার যদি অনুপাত বের করতে বলে বা জানতে চায়, তাহলে তুমি স্পষ্টতই বলতে পারবে এই সম্পর্কটা থেকে যে আলফা ইস টু বিটা ইস টু গামা, এটা হয়ে যাবে 1:2:3। বেশ, এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। তো পরবর্তী আলোচনায় যাবার আগে ছোটো ছোটো কতকগুলো নিউমেরিক্যালস আমরা করে ফেলব। তো নিউমেরিক্যালসের ফর্মুলা কিন্তু সেই আগের দিন যেগুলো করেছি, যে L2 তার একটা ফর্মুলা ছিল যে L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। একটা দৈর্ঘ্য প্রসারণ কি চেয়েছে তোমাকে সেটা খেয়াল রাখতে হবে। মূলত দুই ধরনের ফর্মুলার উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব। যদি দৈর্ঘ্যের কথা বলে তাহলে আমরা অন্তিম দৈর্ঘ্য যদি বের করতে বলে L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। আর যদি বলে দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে সরাসরি আমি বলবো L1 ইন্টু আলফা ইন্টু, যেরকম চাইবে। আর মনে রাখবে টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, মানে কত উষ্ণতা থেকে কত করা হলো, যে দুটো উষ্ণতা দেওয়া থাকবে সেই দুটো উষ্ণতার বিয়োগফল হচ্ছে তোমার টি। একই রকমভাবে ক্ষেত্র বা আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা এল কে এস অথবা ভি দিয়ে আমরা রিপ্লেস করব। অর্থাৎ S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি অথবা V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস গামা। এরকম অঙ্ক থাকে, খুব সিম্পল অঙ্ক থাকতে পারে। আমি খুব সিম্পল অঙ্ক দিয়েই তোমাদের আলোচনা শুরু করছি। যে বলছে আমার কাছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা পিতলের দণ্ড আছে। তাহলে কি বলা আছে? যে আমার কাছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা পিতলের দণ্ড আছে যার দৈর্ঘ্য হচ্ছে 150 সেমি। তোমাকে বলেছে যে আমি উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে T2 ইকুয়াল টু হয়ে গেল 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে প্রশ্ন দিয়েছে ওই উষ্ণতায় দণ্ডটির দৈর্ঘ্য কত। অবশ্যই পিতলের উপাদানের আলফা দেওয়া আছে এবং দেওয়া আছে দিস ইজ ইকুয়াল টু 18 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আলোচনার সময় বলেছিলাম যে আলফার মান খুব কম হয়, 10 টু দি পাওয়ার -6 অর্ডারের। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করব? খুব সিম্পল অঙ্ক, যে আমাকে সরাসরি বলেছে L2 বের করতে হবে। দেখো L1 দেওয়া আছে, আলফা দেওয়া আছে, টিটা তোমাকে এখান থেকে বের করে নিতে হবে। তো তুমি এখান থেকে প্রথমে টিটা বের করে নিতে পারো, T ইকুয়াল টু T2 মাইনাস T1, তাহলে এটা হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমি সেখান থেকে সরাসরি পেয়ে যেতে পারি L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। তুমি এখানে মান বসাবে, L1 সমান 150। আচ্ছা, এটা পড়ে থাকছে 1 প্লাস 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 70। একটু ক্যালকুলেশনটা এগিয়ে দিচ্ছি, 150 1 প্লাস একটা শূন্য কমবে, তাহলে 10 টু দি পাওয়ার -5 আর 7 18 126। তাহলে এটা পড়ে থাকছে 150 ইনটু 1 প্লাস, তাহলে এটা পড়ে থাকছে 0.00126। সবসময় ক্যালকুলেটর প্রথমেই অ্যাপ্লাই করবে না, তাহলে 150 ইনটু 1.00126। এবার এটা ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটা সেন্টিমিটারে করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমার ধারণা তুমি ক্লাস 10এও করেছো। ক্লাস 10এ তোমার আলফা বিটা গামা দিয়ে অঙ্ক থাকতেই পারতো। তো এই ধরনের অঙ্ক আশা করছি করেছো। আমি জাস্ট একটা মনে করিয়ে দিলাম যে এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, আরেকটা সহজ অঙ্ক আমি করে ফেলি, তারপর আমি নতুন আলোচনায় চলে যাব। পরের অঙ্কটা বলছে, দেখো বলছে আমার কাছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা লোহার দণ্ড আছে, আয়রন রড। কি বলছে? at 0 ডিগ্রি সেন্টিগ্রেড রডটির দৈর্ঘ্য, দ্য লেন্থ অফ দ্য রড is 2.5 মিটার। বলছে কোন উষ্ণতায় এই দণ্ডটির দৈর্ঘ্য, find the temperature at which the length of the rod will be
মিটার। তোমার দেওয়া আছে আলফা ইকুয়াল টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। অবভিয়াসলি যে দণ্ডটা যে উপাদানের দণ্ড বলেছে সেই উপাদানের জন্য ওই আলফার মানটা দেওয়া থাকে। তো এখানেও তোমার সেই একই ব্যাপার, তোমাকে জাস্ট আগেরটাই L2 বার করতে বলেছিল, এখানে T2 বার করতে বলেছে, বাস এইটুকুই পার্থক্য। তো তোমাকে বুদ্ধি করে প্রথমে যেগুলো দেওয়া আছে লিখে ফেলতে হবে, আমি লিখে ফেলেছি। এখান থেকে তোমাকে খেয়াল রাখতে হবে T2 বার করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি L2 মাইনাস L1 ইকুয়াল টু L1 ইন্টু আলফা ইন্টু T। তাহলে L2 মাইনাস L1 0.506 মাইনাস 2.5, এটাও হলো 2.5, 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা টি কত হবে? T2 আমি যেটা বললাম T2 সেম T2ই থাকবে মাইনাস 0। তো এখানে পড়ে থাকছে দেখো বিয়োগ করলে 0.006, এটা পড়ে থাকছে 2.5 ইন্টু 12 মানে 30, আর এটা পড়ে থাকছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু T2। তাহলে T2 ইকুয়াল টু পড়ে থাকছে, এটার মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, যেটা পড়ে থাকছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে এটা হয়ে যাচ্ছে 100 আর এটা 2, তার মানে পড়ে থাকছে 200। দেখো খুব সিম্পল অঙ্ক, কোথাও কোনো ক্যালকুলেটর লাগছে না, সরাসরি আমি বের করে দিতে পারলাম। এটা হয়ে যাবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তোমার রোগী দৈর্ঘ্য, এই জিনিসটা। ঠিক আছে, বেশ। একই রকমভাবে ছোট ছোট অঙ্ক যেগুলো দেওয়া আছে বইয়ের উদাহরণে করে প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্ক আমি আর করছি না, আমি জাস্ট মনে করিয়ে দিলাম যে এইভাবে ছোট ছোট অঙ্কগুলো করে ফেলা যেতে পারে। বেশ, আগের দিন আমরা দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের উপর উষ্ণতার প্রভাব কী হবে সেটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা এবার আমি করে ফেলি ঘনত্ব। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। ঘনত্ব, উষ্ণতার সঙ্গে ঘনত্বর প্রভাব কেমন হবে, মানে উষ্ণতা বাড়লে ঘনত্ব বাড়বে না কমবে, যদি বাড়ে কতটা বাড়বে, যদি কমে কতটা কমবে, তাকে আমি কোন সমীকরণের সাহায্যে প্রকাশ করব, এই জিনিসগুলো আমি এখানে আলোচনা করতে চাইছি। বেশ, ঘনত্ব ব্যাপারটা কীরকম দেখো, ঘনত্ব ব্যাপারটা কীরকম তোমরা জানো যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এবং তোমরা এইভাবে নিশ্চয়ই পড়েছিলে যে একটা বস্তুর ভর যদি m হয়, বস্তুর আয়তন যদি v হয়, তাহলে আমি লিখতে পারি বস্তুটির ঘনত্ব হচ্ছে v ইকুয়াল টু m/v। আমি দেখতে চাইছি কোনো একটা বস্তুর উষ্ণতা যদি বৃদ্ধি ঘটায় তাহলে ঘনত্বে কি ধরনের পরিবর্তন ঘটবে। তো আমি ধরে নিলাম যে ধরি T1 উষ্ণতায় একটা বস্তুর ঘনত্ব হচ্ছে v1, আমি উষ্ণতা বৃদ্ধি করলাম T2, ঘনত্ব হচ্ছে d2, আমি ধরে নিচ্ছি T2 ইজ গ্রেটার দেন T1, অর্থাৎ আমি উষ্ণতার বৃদ্ধি ঘটিয়েছি। তাহলে d2 আর d1 এর মধ্যে সম্পর্ক কি হবে? তো প্রথমত দেখো যে বস্তুটার ভর যদি আমি m ধরে নিই, তাহলে d1 সমান আমি লিখতে পারি m/v1, আমি ধরে নিলাম বস্তুটির প্রাথমিক আয়তন v1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে d2 কত হবে? m/v2। দেখো উষ্ণতার পরিবর্তন করলে বস্তুর ভর কিন্তু পরিবর্তন হবে না, দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, ক্ষেত্রফল পরিবর্তন হতে পারে, আয়তন পরিবর্তন হতে পারে, আর একটু ভালো করে বলতে গেলে ঘনত্বেরও পরিবর্তন হবে, কিন্তু কখনোই বস্তুর ভর উষ্ণতা পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হবে না। এই জিনিসটা খেয়াল রেখো। তাহলে প্রথম আর দ্বিতীয় দুটো ক্ষেত্রেই আমি কিন্তু বস্তুর ভরটাকে m নিয়েছি, রাইট? বেশ, এবার আমি বের করতে চাইছি d2টা কত। তাহলে আমি কি করলাম? ভাগ করে দিই। তাহলে আমার ভাগ করে দিলে পড়ে থাকবে d2/d1, this is equal to m/v2, আর এটা হয়ে গেল m/v1। তাহলে এটা পড়ে থাকছে v1/v2। ঠিক আছে, এবার আয়তনের কথা যদি ভাবি, আয়তন তো পরিবর্তিত হবে, তাহলে এটা পড়ে থাকছে v1। কেমন পরিবর্তিত হবে? v1 ইনটু 1 প্লাস গামা t। আশা করছি বোঝা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে আয়তন ছিল v1, দ্বিতীয় ক্ষেত্রে v2, তাহলে v2 ইকুয়াল টু v1 ইনটু 1 প্লাস গামা t আমাদের আগের আলোচনা থেকে। তাহলে সেক্ষেত্রে হয়ে গেল আমার পড়ে থাকছে দেখো d2 ইকুয়াল টু v1 ইনটু 1 প্লাস গামা t। দেখো আগের সবগুলোর ক্ষেত্রে এই 1 প্লাস আলফা টি বা 1 প্লাস বিটা টি বা 1 প্লাস গামা টি গুণফল হিসেবে পাচ্ছি না,
এবং সেখান থেকে কনক্লুশন করেছিলাম তাহলে উষ্ণতা বাড়লে নিশ্চয়ই ওই রাশিগুলি বৃদ্ধি পায়। কিন্তু এখানে দেখো D2 যখন আমি বের করছি আমি পাচ্ছি D1/1 + গামা টি। তার মানে তোমার এখানে সিদ্ধান্ত হবে যে উষ্ণতা যদি আমার বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ঘনত্ব হ্রাস পাবে, এবং সেটাও কিন্তু এক্সপেক্টেড, কারণ একটা বস্তুর ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তাহলে উষ্ণতা বাড়লে যদি হয় আয়তন যদি বৃদ্ধি পায়, মানে হরটা বাড়ছে লবটা অপরিবর্তিত থাকছে, তাহলে এক্সপেক্টেড ভগ্নাংশটা হ্রাস পাবে। তাহলে এখানে আমার সিদ্ধান্ত হলো উষ্ণতা বাড়লে ঘনত্ব হ্রাস পাবে। এবং পরীক্ষায় যদি অঙ্ক দেয় নিউমেরিক্যালস থাকে ঘনত্ব দিয়ে, তাহলে এই ফর্মুলা দিয়ে অঙ্ক দেয়। অথবা জিনিসটাকে অনেক সময় এইভাবেও ঘুরিয়ে ব্যাখ্যা করা হয়, লেখা হয় যে D1 = D2 × 1 + গামা। এটা দিয়েও তুমি মনে রাখতে পারো। আচ্ছা, আরেকটা ভাবে এটাকে এক্সপ্রেস করা যায় যে D2টাকে, তাহলে আমি লিখতে পারি D2 = D1 × 1 + গামা টি হোল টু দি পাওয়ার -1। তাহলে এটাকে লেখা যায় D1 × 1 - গামা টি। তাহলে কি করে হলো? তোমাদের বইয়ের দ্বিপদ উপপাদ্য বলে একটা অঙ্কের চ্যাপ্টার আছে, সেখানে যখন করবে পরিষ্কার তুমি এই ধরনের একটা সূত্র পাবে যে 1 + x⁴n = 1 + nx যদি x এর মান খুব কম হয়। বুঝে গেল? 1 + x⁴n = 1 + nx when x is less than 1। আমি একটু উদাহরণ দিয়েও তোমাকে অঙ্কের জিনিসটা বুঝিয়ে দিতে পারি। তো আপাতত মনে রাখো যে এটা ফাইনাল রিলেশন এইভাবেও লিখতে পারি, যেহেতু গামার মানটা খুব কম। কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করব। এবার ওই ব্যাপারটা, অঙ্কের ব্যাপারটা বলি যে আমি বললাম 1 + x⁴n, আমি n এর মান 2 নিলাম, কি আসবে 1 + 2x + x²। এবার যদি x এর মান 1 এর থেকে খুব কম হয়, সাপোজ x এর মান 0.001, এটা আগের দিন আলোচনা করেছি, তাহলে যখন আমি x² করব তখন কত আসবে 10⁻⁻6, আরো কমে যাবে। তাহলে সেক্ষেত্রে এই স্কোয়ার টার্মটাকে বাদ দিতে পারি, দেখো পড়ে থাকছে 1 + 2x। তাহলে যেটা ঘাত ছিল সেটা গুণফল হিসেবে চলে গেল। তাহলে ওই ফর্মুলাটা ঠিক আছে। আবার যদি 1 + x তার হোল কিউব করি, একই রকম হবে 1 + 3x + 3x² + x³ ফর্মুলা a³ + 3a²b + 3x² + b³ তাহলে এখানেও একই রকম হবে, এটাকে যদি আমি বাদ দিই আর এটাকে যদি বাদ দিই, দেখো পড়ে থাকছে 1 + 3x। তাহলে ওখানে যে বক্স করে ফর্মুলাটা লিখে দিচ্ছি সেই ফর্মুলাটা কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে, মানে খুব ভুল কিছু নয়। যদি x এর মানটা খুব কম হয়, তুমি মনে রাখবে এখানে গামার মানটা অনেকটা কম, গামার মানটা প্রায় 10⁻⁻6। তাহলে যখনই আমার ওই স্কোয়ার বা কিউব টার্মগুলো আসবে তখন সেক্ষেত্রে 10⁻12 10⁻18, মানে দশমিকের পর 11টা শূন্য তারপরে সংখ্যা আসবে, তুমি অলমোস্ট ওটাকে বাদ দিয়ে দিতে পারো। তাহলে এইভাবে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা বেশ, এবার এই ফর্মুলা দিয়ে তোমার যদি অঙ্ক থাকে, মনে করে এইভাবে বললো যে 0°C উষ্ণতায় 0°C উষ্ণতায় পিতলের ঘনত্ব, the density of brass 7.8 g/cc। কোন একটা ম্যাটেরিয়ালে বলেছে 100°C উষ্ণতায় কত হবে? Find the density of the same at 100°C। Obviously পিতলের তোমার গামা দেওয়া থাকবে, তো এখানে দেওয়া আছে আলফা = 18 × 10⁻⁻6 পার্টিকেলস। সাপোজ আমাকে D2 বার করতে হবে, তাহলে D2 ফর্মুলা কি? আমি D2 পেয়েছি D2 = D1/1 + গামা। ওটা আমি লিখেছি অ্যাপ্রক্সিমেট করে, কিন্তু এটা আমরা কখনোই নিউমেরিক্যালে কিন্তু ব্যবহার করব না। নিউমেরিক্যালে এই ফর্মুলাটাই ব্যবহার করব। D1 কত বলেছে? 7.8। আচ্ছা 1 প্লাস, আচ্ছা এখানে কিন্তু আলফা দেওয়া আছে, তাহলে গামা = কত? 3 আলফা। তাহলে এটা হয়ে যাচ্ছে 54 × 10⁻⁻6। আর উষ্ণতার বৃদ্ধি কত? 0 থেকে 100, তাহলে এখানে একটা 100 আসবে। এবার বাকিটা তুমি ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হয়ে যাবে 100°C উষ্ণতায় পিতলের ঘনত্ব। ঠিক আছে বেশ, এবার নতুন একটা আলোচনা করা যাক, থিওরি চলে যায়। এইভাবে ছোট ছোট অঙ্কগুলো করে ফেলবে। উদাহরণে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে বা বইয়েও প্রচুর অঙ্ক করতে দেওয়া আছে, সেগুলো নিজে করবে, কারণ সব করিয়ে দিলে তোমার নিজের মাথা পরিষ্কার হবে না। হয়তো আমি যেটা করে দিচ্ছি সেটা তুমি করতে পারবে, একটু ঘুরিয়ে অঙ্ক দিলে তখন তুমি বের করতে পারবে না। এবং সব করে দেওয়া হলে কখনোই
তোমার মাথা পরিষ্কার মানে কনসেপশনটা পরিষ্কার হবে না, নিজে করে সব থেকে ভালো বোঝা যায়। আচ্ছা বেশ, এবার চলে এসো একটা আলোচনা করি তাপীয় পীড়ন, থার্মাল স্ট্রেস। আচ্ছা স্ট্রেস এই ব্যাপারটা ক্লাস 9-এ পড়েছিলে, স্ট্রেস বা পীড়ন। আমি তাও একবার মনে করি দিই, পীড়ন বলতে কি বোঝায়, যে আমি যদি একটা সাপোজ স্প্রিং নিলাম আমার সুবিধার জন্য, এই একটা স্প্রিং আছে, স্প্রিংটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সাপোজ এর, তুমি কি করলে স্প্রিংটাতে নিচের দিকে বল প্রয়োগ করতে শুরু করবে। এবার যেই বল প্রয়োগ করবে এক্সপেক্টেড যে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কি জন্য বৃদ্ধি পাবে? আচ্ছা এবার যেই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য ডিউ টু দ্য প্রপার্টি ইলাস্টিসিটি অফ দ্য ম্যাটেরিয়াল কি হবে, বস্তুটা তার নিজের দৈর্ঘ্যটা ফেরত পেতে চাইবে। মানে মূল ব্যাপার তোমরা পড়েছিলে, কোনো বস্তুই তার দৈর্ঘ্য বৃদ্ধি বা আকার বৃদ্ধি মেনে নিতে পারে না, মেনে নিতে চায় না। ইফ ইউ ওয়ান্ট টু apply some force and change the dimension of any object, it will try to oppose that force. যখনই তুমি চেঞ্জ করতে চাইবে সে কিন্তু ভেতরে ভেতরে একটা ওর ভেতরে ভেতরে একটা বল সৃষ্টি হবে এবং সেই বল প্রয়োগের ফলে বস্তুটা কিন্তু আবার আগের অবস্থানেই ফেরত পেতে চাইবে, মানে তুমি কোনো চেঞ্জ করবে সেটাও মেনে নেবে। তাহলে মূল ব্যাপার কি হলো, যে আমি যখনই ফোর্স অ্যাপ্লাই করলাম ওটার ভেতরে ভেতরে একটা বল সৃষ্টি হয় এবং যেহেতু অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল ইফ ইট ইজ অ্যাকশন দিস ইজ রিঅ্যাকশন, মানে এটাকে তুমি যদি ক্রিয়া বলো তাহলে এটাকে বলবে প্রতিক্রিয়া। বল সৃষ্টি হয় প্রতি একক ক্ষেত্রফলে, এই বলটাকে পীড়ন বলে। মানে বল প্রয়োগ করে কোনো বস্তুকে যদি বিকৃত করা হয় তাহলে বস্তুটি প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে বা স্ট্রেস বলে। ইট ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া জেনারেটেড ইনসাইড দ্য অবজেক্ট ডিউ টু ইলাস্টিসিটি। এটা হচ্ছে পীড়ন, ঠিক আছে। এবার ব্যাপারটা চলে এসো তাপীয় পীড়ন। তাপীয় পীড়নের ব্যাপারটা কিরকম বলতে চাইছে, যে আমি একটা রিজিড কঠিন পদার্থের একটা দণ্ড নিলাম, আমি জানি দণ্ডটাকে তুমি যদি তাপ দাও তাহলে সেক্ষেত্রে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখন যদি আমি দণ্ডটাকে রিজিডলি আটকে দিই, সাপোজ দুটো দেওয়ালের মাঝখানে আটকে দিই, এবার যদি আমি দণ্ডটাকে তাপ দেওয়ার চেষ্টা করি অথবা তাপ কমাবার চেষ্টা করি, তাহলে কি হবে, যে তাপ দিলে দৈর্ঘ্য বাড়তে চাইবে কিন্তু দুদিকে রিজিড ভাবে ফিক্স করা হয়েছে, তার মানে সে বাড়তে পারছে না। তখন কি হবে, ভেতরে ভেতরে একটা বল সৃষ্টি হবে এবং সেই একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে তাপীয় পীড়ন, ঠিক আছে। তাপ প্রয়োগ করে যখন কোনো বস্তুকে তুমি দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইছো, তুমি দৈর্ঘ্য বৃদ্ধিটাকে যদি জোর করে আটকাবার চেষ্টা করো তাহলে সেক্ষেত্রে প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল তাপীয় বলকে তাপীয় পীড়ন বলে, ঠিক আছে। আচ্ছা এই রাশিমালা একটা বের করতে হবে। দেখো রাশিমালা কিভাবে বের করবো তাপীয় পীড়নে। আমি ধরে নিলাম দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমি যদি ইয়ং গুণাঙ্কের টার্মে চলে আসতে চাই, আশা করছি মনে আছে ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আমি ছোট করে লিখলাম পীড়ন বাই বিকৃতি, স্ট্রেস বাই স্ট্রেন within elastic limit the ratio of stress and strain is known as Hill's modulus। আচ্ছা এখানে পীড়ন কত হবে, পীড়ন মানে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। আচ্ছা বিকৃতি কত হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। অসুবিধা হওয়ার কথা নেই, এইটুকুই করেছিলাম। তাহলে এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল, বুঝছেন। এবার আমরা নিয়ম অনুসারে জানি যে দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এলটা দৈর্ঘ্য বৃদ্ধি, তার ফর্মুলা কি L ইনটু আলফা ইনটু টি। এই করেছিলাম না, L2 মাইনাস L1 ইকুয়াল টু L1 ইনটু আলফা ইনটু টি। মনে করে দেখো ওটা ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, L2 মাইনাস L1 দিয়ে প্রকাশ করেছিলাম, এখানে আমি দৈর্ঘ্য বৃদ্ধিটাকে স্মল এল বলছি। তাহলে স্মল এল এর জায়গায় যদি ওটা আমি লিখে দিই তাহলে এফ এল এ এল আলফা টি, এলটা কেটে গেল, তাহলে তোমার পড়ে থাকছে y ইকুয়াল টু f বাই a আলফা টি। তাহলে f ইকুয়াল টু পড়ে থাকছে a y আলফা টি। যদি তোমাকে অঙ্কের এই তাপীয় বলটাকে বার করতে বলে তুমি মনে রাখবে এটা হচ্ছে ফর্মুলা, যে আমি তাপ প্রয়োগ করলাম এর ফলে ওর মধ্যে কি পরিমাণ বল তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে তোমার ফর্মুলা হয়ে যাচ্ছে a y আলফা টি।
আর যদি বলে তাপীয় পীড়ন, তুমি জানো তাপীয় পীড়ন মানে হচ্ছে Fy, তাহলে সেক্ষেত্রে y ইনটু আলফা এটা হয়ে যাচ্ছে তাপীয় পীড়নের রাশি, আর এটা হচ্ছে যে বলটা সৃষ্টি হবে সেই বলের রাশি। তোমাকে যেরকম চাইবে সেই অনুযায়ী তোমাকে অঙ্ক করতে হবে। এটা দিয়ে কিন্তু অঙ্ক দেয়। কিরকম অঙ্ক দেয় আমি একটা উদাহরণ দিই। তোমাকে মনে করো যে কোনো একটা দণ্ড বলবো, সে পিতল হোক, লোহা হোক, তামা হোক, যে কোনো পদার্থের একটা দণ্ডের কথা বলা হবে। মনে করো বলতো দণ্ডটা দু প্রান্তে আটকানো আছে, দেওয়া আছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দণ্ডটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কয়ার। তার মানে এটা দেওয়া আছে। আচ্ছা, এরপর বলেছে উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড করা হবে। তোমাকে বলেছে কি পরিমাণ বল সৃষ্টি হবে যদি আমি দু প্রান্তটা আটকে দিয়ে তাপ প্রয়োগ করি, তাহলে কি পরিমাণ বল সৃষ্টি হবে। তো এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, যেমন তোমার প্রথমত দেওয়া আছে আলফা ইকুয়াল টু 2 ইনটু 10 টু দি পাওয়ার 12, 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, 12 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর y এর মান বলেছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 12, এটা বলেছে সিজিএস পদ্ধতিতে। এই ইনফরমেশনগুলো তোমার সবই দেওয়া থাকবে, নতুন হবে না। আচ্ছা, এবার বলেছে কি পরিমাণ তাপীয় বল সৃষ্টি হবে। তুমি খেয়াল করে দেখো তাপীয় যে বলটার কথা বলেছিলাম এই ফর্মুলাটায় সবকিছুই দেওয়া আছে। তোমাকে বলছে a y আলফা টি বার করতে হবে। তাহলে ক্রিয়াশীল বল কত হবে? প্রথমে হচ্ছে a মানে 4, তারপরে হচ্ছে y 2 ইনটু 10 টু দি পাওয়ার 12, আলফা 12 ইনটু 10 টু দি পাওয়ার -6, t 60 30, তাহলে 30। এবার এটা ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটাই হয়ে যাবে। তা তোমাকে জাস্ট ফর্মুলাটা কিন্তু জানতে হবে তাপীয় পীড়নের। তো তোমাকে মুখস্থ করার দরকার নেই, তুমি তাপীয় পীড়নের ব্যাপারটা মনে রাখবে যে দু প্রান্ত দৃঢ়ভাবে আটকে যদি আমি বল তাপ প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবে, এবং যেহেতু দু প্রান্ত আমি দৃঢ়ভাবে আমি আটকে দিয়েছি, ইট ইজ রিজিডলি ফিক্সড অ্যাট ইজ টু এন্ডস, তাহলে কি হবে এর এক্সপানশনটা আটকে যাচ্ছে, তখন সেক্ষেত্রে ভেতরে ভেতরে একটা বল সৃষ্টি হবে, and the force generated per unit area due to this cause is known as thermal stress. y এর ফর্মুলা থেকে আমরা ডেরিভেশন করলাম y ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, সেখান থেকে যা ফর্মুলা পেয়েছি a y আলফা টি, আর পীড়ন বললে এটা বাদ চলে যাবে y আলফা টি। ঠিক আছে, বেশ, পরের অঙ্কে চলে যাবে। দেখো এই পরের যে অঙ্কটা করবো সেটার ধারণাটা পরিষ্কার রাখবে, ভালো করে দেখে নেবে। তোমাকে বলেছে দুটো দণ্ড দেওয়া আছে। সাপোজ একটা দণ্ডকে বললো এ দণ্ড আর একটা দণ্ডকে বললো বি দণ্ড। সাপোজ এটা হচ্ছে এ দণ্ড, আরেকটা দণ্ড আছে সাপোজ বি দণ্ড। বলছে দুটো দণ্ডের মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য। দৈর্ঘ্যের পার্থক্য মানে কি এইটুকু? দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 25 সেন্টিমিটার। দণ্ড দুটির দৈর্ঘ্য বলেনি, বলছে দণ্ড দুটির দৈর্ঘ্য পার্থক্য হচ্ছে 25 সেন্টিমিটার। অর্থাৎ এ দণ্ডটা যদি 40 সেন্টিমিটার হয় বি দণ্ডটা হবে 40 মাইনাস 25, অথবা উল্টো হবে বি দণ্ডটা যদি 30 সেন্টিমিটার হয় এ দণ্ডটির দৈর্ঘ্য হবে 30 প্লাস 25। আচ্ছা, এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে তাহলে আলফা এ এটা বলেছে 1.28 ইনটু 10 টু দি পাওয়ার -6, আর আলফা বি বলেছে 1.92 ইনটু 10 টু দি পাওয়ার -6, দুটোই পার ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে এদের দৈর্ঘ্য পার্থক্য সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকে। আচ্ছা, এখান থেকে আমি একটা ইকুয়েশন প্রথমেই লিখে ফেলি। তাহলে আমি লিখতে পারি এল এটাকে আমি বড় ধরেছি, ঠিক আছে, এল এটাকে আমি বড় ধরেছি। তাহলে এল এটাকে যদি বড় ধরি তাহলে আমার একটা ইকুয়েশন হবে এল এ মাইনাস এল বি ইকুয়াল টু 25, ইকুয়েশন নাম্বার 1। এবার কি বলেছে দণ্ড দুটির দৈর্ঘ্য পার্থক্য সকল উষ্ণতায় সমান। এই একটা গুরুত্বপূর্ণ তথ্য কি দিয়েছে, the difference in length will remain unchanged at all temperatures। তুমি বলবে সেটা কিভাবে সম্ভব? দুটোর প্রাথমিক দৈর্ঘ্য আলাদা, আবার দুটোর আলফাও আলাদা।
আর কি বলেছে, দুটোর দৈর্ঘ্য পার্থক্য সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকে। আমি একটু জাস্ট উদাহরণ দিই। সাপোজ এ দণ্ডের দৈর্ঘ্য বলেছে 100, তাহলে বি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 75, রাইট? এবার এ দণ্ডটাকে যখনই আমি গরম করব, সাপোজ এ দণ্ডটার দৈর্ঘ্য বাড়লো, সাপোজ নয় বাড়বে, সাপোজ 102 সেন্টিমিটার বা 105 সেন্টিমিটার, বি দণ্ডের দৈর্ঘ্য বাড়বে, কিন্তু বলছে যে এই দৈর্ঘ্য পার্থক্যটা 25 সেন্টিমিটারই থাকবে। তাহলে তোমাকে ভেবে বলতে হবে যে তাহলে এখন বি দণ্ডের দৈর্ঘ্য কত হবে, 105 মাইনাস 25, তাহলে 105 মাইনাস 25 কত হবে, 80। দেখো ঠিক হলো। আবার বলছে দণ্ড দুটির দৈর্ঘ্য পার্থক্য সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকে। তো আমি ধরে নিয়েছিলাম একদম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এ দণ্ডের দৈর্ঘ্য 100, বি দণ্ডের দৈর্ঘ্য 75। আমি ধরে নিলাম এই যে তাপ প্রয়োগ করলাম 0 ডিগ্রি থেকে, সাপোজ কত বলা আছে, কোনো উষ্ণতা বলা নেই, সাপোজ এখান থেকে আমি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি করে দিলাম। আমি ধরে নিলাম এর ফলে 100 সেন্টিমিটারের যে দণ্ড ছিল সেটা 105 হয়ে গেল। এবার বলেছে দৈর্ঘ্য পার্থক্য 25ই থাকবে, তাহলে বি দণ্ডের দৈর্ঘ্য কত, 80 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি ব্যাপারটা ভাবতো যে এ কতটা বেড়েছে, 100 থেকে 105 কত বেড়েছে, 5 সেন্টিমিটার, বি কত বেড়েছে, 75 থেকে 80, 5 সেন্টিমিটার। এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে দুটো দণ্ডের দৈর্ঘ্য পার্থক্য সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকে। তখন কিভাবে, যদি দুটোরই দৈর্ঘ্য বৃদ্ধি সমান হয় তবেই দৈর্ঘ্য পার্থক্যটা অপরিবর্তিত থাকে। মানে both the rod will must have expansion of similar amount, দুটো দণ্ডকে সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতে হবে, তা না হলে দৈর্ঘ্য পার্থক্য কখনোই অপরিবর্তিত থাকতে পারে না। এটাই কিন্তু আমার কাছে মূল কথা, যে both rod must have similar বা same amount of expansion, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এবার আমি কি পেতে পারি, যে উভয় দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি সমান। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধির একটা ফর্মুলা আছে। আচ্ছা, আমি ধরে নিলাম টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করে, তাহলে এ দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এল এ আলফা এ ইনটু টি, মনে পড়ছে, L2 মাইনাস L1, ফর্মুলা কি ছিল, L1 ইনটু আলফা ইনটু টি, এটাই তো তোমার দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এ দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হবে LA ইনটু আলফা এ ইনটু টি, আর বি দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, LB ইনটু আলফা বি ইনটু টি, এবং অ্যাকর্ডিং টু কন্ডিশন দিস টু কোয়ান্টিটিজ মাস্ট বি ইকুয়াল। উভয় পক্ষ থেকে টি বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে LA বাই LB সমান আলফা বি বাই আলফা এ। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন সলভ করে তোমাকে LA আর LB বার করতে হবে। আচ্ছা, আলফা বি আলফা এ বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 1.92 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা হয়ে যাচ্ছে 1.28 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, দুটো কেটে দিলাম, এই দুটো কাটাকাটি যাচ্ছে, 64 দিয়ে যদি আমি কাটি মানে 0.64, এখানে এই দশমিকগুলো তুলে দিতাম, 192 আর 128। দেখো 64 দুগুণে 128, আর 64কে 3 দিয়ে গুণ করলে হয় 192। তাহলে পড়ে থাকছে LA ইকুয়াল টু 3 LB। হলো। অ্যাকচুয়ালি আমি বলে রাখি, প্রথমে এই টার্মটা প্রথমে করব, মানে উভয় দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি সমান, এখান থেকে তুমি শুরু করবে। মানে তোমার যে LA বড় সেটা তুমি আগে থেকে জানো না, তুমি প্রথমে LB বড় ধরে নিলে তো হবে না। তাহলে প্রথমে এখান থেকে এই পর্যন্ত করবে, এখান থেকে এই পর্যন্ত করে আমি কি দেখতে পাচ্ছি, LA বাই LB সমান 3/2, তাই না? LA বাই LB সমান 3/2, তার মানে এখান থেকে তোমার কনক্লুশন হবে LA তাহলে মাস্ট বি গ্রেটার দ্যান LB। মানে তুমি যদি এখানে LB গ্রেটার দ্যান LA এখানে ধরে নাও, তাহলে কিন্তু অঙ্কটা এগোবে না। কি বললাম, আশা করছি বোঝা গেছে। আমি প্রথমেই লিখে ফেলেছিলাম, এটা প্রথমেই লেখা সম্ভব নয়, যে আমি তো জানি না A বড় না B বড়। তাহলে LA মাইনাস LB সমান যেমন 25 হয়, তেমনি LB মাইনাস LA সমান 25 হয়। তো আমি কি করলাম, এই পার্টটার ক্যালকুলেশনটা আগে করলাম, এবং এই 1 নম্বর থেকে আমি বলে দিতে পারি LA ইজ গ্রেটার দ্যান LB, তাই না? 3/2 বলছে মানে কি, LA বড়। তাহলে যখন LA বড় হলো, তখন আমি এবার লিখতে পারি, যে অবশ্যই লিখতে পারি, তাহলে LA যেহেতু বড়, LA মাইনাস LB ইকুয়াল টু 25, তাই না? এবার তুমি L এর মান বসিয়ে দাও, 3/2
এলবি মাইনাস এলবি ইকুয়াল টু 25। আচ্ছা 3 এর 2 মাইনাস 1 তার মানে 1 এর 2, তাহলে এলবি বাই 2 সমান 25। তাহলে দেখো এলবি সমান কত থাকছে 50। আর এলবি যদি 50 হয় তাহলে এ দিয়ে সমান অবভিয়াসলি 50। এটাই তো, অর্থাৎ এ দণ্ডের দৈর্ঘ্য হবে 75 সেন্টিমিটার আর বি দণ্ডের দৈর্ঘ্য হবে 50 সেন্টিমিটার। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে, কারণ এই অঙ্কটা দিয়ে কিন্তু প্রশ্ন থাকে, অন্যভাবেও প্রশ্ন থাকতে পারে। আচ্ছা বেশ, নেক্সট চলে যায়। নেক্সট বলছে সাপোজ তোমার কাছে একটা রিং আছে, লোহার রিং। তোমার কাছে একটা লোহার রিং আছে, সাপোজ এর বৃত্তাকার, এবং বলেছে ওই বৃত্তাকার রিং এর ব্যাস বরাবর, বৃত্তাকার রিং এর ব্যাস বরাবর একটা লোহার রড যোগ করা আছে। আচ্ছা রিংটা ইউনিফর্ম, মোটামুটি আমি আঁকছি, এই মোটামুটি এরকম ধরে নাও, আঁকা বাঁকা হলো। মূল ব্যাপার হচ্ছে আমার কাছে ইউনিফর্ম একটা লোহার রিং আছে, নট নেসেসারি লোহার, যে কোনো বস্তু হতে পারে। তো রিংয়ের উপাদান যা, সেই উপাদানে আমি একটা রড তৈরি করলাম, মানে এটা লোহার হলে এটাও লোহার হবে, ওটা তো সেম ম্যাটেরিয়াল। মানে ব্যাস বরাবর যেটা রেখেছি সেটা যে ম্যাটেরিয়াল, সার্কামফারেন্স বরাবর যেটা আছে সেটাও সেম ম্যাটেরিয়াল, আমি ধরে নিলাম দুটোই লোহা। আচ্ছা এবার কি বলছে যে আমার মনে করো কোনো একদম রিজিড ভাবে এটা যোগ করা আছে, এটা ধরে নাও T1 উষ্ণতায়। এখন প্রশ্ন দিচ্ছে যে আমি যদি এই টোটাল সিস্টেমটাকে ইউনিফর্মলি হিট করি, মানে সব দিকটা সমানভাবে হিট করি, তাহলে কি এটা সার্কুলার থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? প্রশ্ন বোঝা গেছে যে আমার কাছে কোনো একটা নির্দিষ্ট ধাতুর একটা রিং আছে, একটা সেম ধাতুর রড সার্কুলার রিংটার একদম ব্যাস বরাবর আমি যোগ করেছি। তোমাকে প্রশ্ন দিয়েছে যে whenever the system will be heated, will it remain in circular shape নাকি অন্য রকমের শেপ হয়ে যাবে? কিভাবে অ্যানালিসিস করে বলবো? তো দেখা যাক। প্রথমে আমি ধরে নিচ্ছি যে সাপোজ এটার ব্যাস হচ্ছে ডি, ব্যাসের টার্মই করছি। তাহলে আমি ধরে নিলাম প্রথমে, একদম প্রথম ক্ষেত্রে, যে ওই বৃত্তটির ব্যাস সমান হচ্ছে, বা ব্যাস যদি অসুবিধা হয় আমি ব্যাসার্ধ দিয়েও করে দিচ্ছি, আমি ধরে নিলাম ব্যাসার্ধ আর। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি 2πr, তাই তো? তুমি দেখে নাও গোটা সিস্টেমটায় অ্যাকচুয়ালি দুটো জিনিস আছে, একটা হচ্ছে সার্কুলার পার্ট আর একটা হচ্ছে লিনিয়ার পার্ট। তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো, যখন আমি গরম করব সার্কুলার পার্টটা বড় হবে, আবার রড পার্টটাও বড় হবে, লিনিয়ার পার্টটাও বড় হবে। তাহলে টোটাল জিনিসটা ডিপেন্ড করছে যে কে বেশি বাড়বে, তার মানে সার্কুলার পার্টটা বেশি বাড়বে না এই রডটা বেশি বাড়বে। যদি তোমার রডটা বেশি বেড়ে যায়, এখানে আমি একটা লাইন দিয়ে দেখাচ্ছি এখন, সার্কুলার পার্টের থেকে যদি রডটা বেশি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে এরকম দেখতে লাগবে। আর যদি সার্কুলার পার্টটা যদি বেশি বেড়ে যায়, রডটা যদি কম বৃদ্ধি পায়, তাহলে এরকম দেখতে লাগবে। আর যদি দুটো সেম রেশিওতে বৃদ্ধি পায় তাহলে সার্কুলার থাকবে। ওটা ব্যাপারটা আশা করছি বোঝাতে পেরেছি, যে টোটাল সিস্টেম ইজ কনস্টিটিউটেড বাই টু থিংস, ওয়ান সার্কুলার পার্ট আর একটা লিনিয়ার পার্ট। তোমাকে দেখতে হবে সার্কুলার পার্ট মানে পরিধি, এটা বেশি বাড়ছে নাকি লিনিয়ার পার্ট, কোনটা বেশি বাড়ছে। যেটা বেশি বাড়বে সেই অনুসারে, যদি ব্যাসার্ধটা বেশি বাড়ে তাহলে দেখালাম প্রথমে এইটা এলংগেট হয়ে যাবে, আর যদি পরিধি বেশি বাড়ে তাহলে এই বরাবর লম্বা হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে এদের রেশিওটা। তাহলে আমি প্রথমেই করে ফেলছি, যেহেতু পরিধিটা বড়, আমি লিখে ফেলছি অতএব পরিধি ডিভাইডেড বাই ব্যাস কত হবে 2π, সরি ব্যাস না ব্যাসার্ধই করে দিচ্ছি, 2πr ডিভাইডেড বাই r
আচ্ছা ব্যাস করলেই সুবিধা হবে, কারণ টোটালটা তো ব্যাস। আচ্ছা আমি ব্যাসার্ধটা প্রথমে আমার একটু চেঞ্জ করছি, আমি ব্যাসই ধরে নিচ্ছি। ব্যাস হচ্ছে ডি, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি ব্যাস হয়ে যাবে পাই ইন্টু ডি। আর এখানেও আমি ব্যাসটাই নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই ইন্টু ডি ডিভাইডেড বাই ডি। তাহলে ফাইনালি তোমার পড়ে থাকছে দিস ইজ ইকুয়াল টু পাই, রেশিওটা। এবং তুমি খেয়াল করে দেখো রেশিওটা কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য ডায়ামিটার বা লেন্থ। তাহলে সেক্ষেত্রে যেহেতু অনুপাতটা অপরিবর্তিত থাকছে, সুতরাং তুমি বলে দিতে পারো যে এটা সার্কুলার ইকুয়েশন, কোনো রকম চেঞ্জ হবে না। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশনটাও করে দেখাতে পারি, যে আমি ধরে নিলাম উষ্ণতা দ্বিতীয় ক্ষেত্রে টি ডিগ্রি বাড়লো, তাহলে পরিবর্তিত ব্যাস যেটা হবে কত হবে, ডি ইনটু 1 প্লাস আলফা টি। এটা হচ্ছে পরিবর্তিত ব্যাস, তাহলে পরিবর্তিত পরিধি এটা কত হবে, পাই ইনটু ডি ড্যাশ। তাহলে পড়ে থাকছে পাই ডি 1 প্লাস আলফা টি, একই আসবে। তাহলে এখন যখন আমি রেশিওটা নেব পরিধি বাই ব্যাস, দেখো এটা হয়ে যাচ্ছে পাই ডি 1 প্লাস আলফা টি ডিভাইডেড বাই ডি ইনটু 1 প্লাস আলফা টি। তাহলে এটা পাই আসতে পারতো, কারণ আগের ক্ষেত্রে কনস্ট্যান্ট ছিল, কোনো উপর ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে না, তাহলে এটা পাই থাকবে। তুমি এখানেও কনক্লুশন করতে পারো, কিন্তু যদি 2 নম্বর থাকে তাহলে সেক্ষেত্রে এই ক্যালকুলেশনটা দেখিয়ে দেওয়া ভালো। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমি দেখিয়ে দিই তাহলে গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, যে আমার কোনোভাবেই শেপ চেঞ্জ হচ্ছে না। তার কারণ হচ্ছে আমার দুটো যে জিনিস আমি দেখেছিলাম, একটা সার্কুলার পার্ট আর একটা লিনিয়ার পার্ট, দুটো সমান অনুপাতে বাড়ছে। দুটোই যদি সমান অনুপাতে বাড়ে তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হবার কথা। আচ্ছা নেক্সট সিমিলার টাইপের আরেকটা প্রশ্ন থাকে, যে তুমি একটা ত্রিভুজ আকার তিনটে রড নিয়ে একটা ত্রিভুজ তৈরি করবে। সাপোজ তিনটে রডই সেম ম্যাটেরিয়াল, সমবাহু ত্রিভুজ বলুক সমদ্বিবাহু ত্রিভুজ বলুক, সাধারণত সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে বলে, বললো তোমার কাছে তুমি তিনটে রড দিয়ে একটা সমদ্বিবাহু ত্রিভুজ করবে। তো একটা ভূমিকোণ থাকবে থিটা, সাপোজ এটা মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা T1 ডিগ্রি সেন্টিগ্রেড। ত্রিভুজটার নাম সাপোজ এ বি সি। বলছি এবার আমি উষ্ণতা বাড়ালাম, উষ্ণতা বাড়ালে কি হবে, ত্রিভুজটা একটু বড় হবে। প্রশ্ন দিয়েছে ভূমিকোণের কিরূপ পরিবর্তন। What will be the change in the base angle if the temperature is raised to T2 degree centigrade and provided T2 minus T1 ST? কিভাবে নির্ণয় করব যে ভূমিকোণ যেটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি সেই থিটাটা কেমন চেঞ্জ হবে, দেখা যাক ক্যালকুলেশন করে। তো আমি প্রথমে ধরে নিলাম যে ওটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, আমি ধরে নিচ্ছি AB ইকুয়াল টু AC ইকুয়াল টু স্মল a, আর BC এটাকে আমি ধরলাম 2B। কেন 2B ধরলাম, তার কারণ হচ্ছে আমি এখান থেকে একটা লম্ব টানবো, আমার দরকার আছে সাপোজ D বিন্দুতে ছেদ করব, তাহলে এখান থেকে আমি বলতে পারি BD ইকুয়াল টু BC ইকুয়াল টু B। আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটা 2B ধরলাম, তুমি B ধরে করলেও একই ব্যাপার আসবে। তাহলে এখন যদি আমি ভূমিকোণ যেটাকে থিটা বলেছি, আমি যদি cos থিটা দিয়ে করতে চাই, অন্য কিছু দিয়েও করা যায়, এবং সেক্ষেত্রে লম্বের সাহায্য লাগবে। তোমাকে তাহলে আলাদা করে লম্বটা বার করতে হবে। কি দরকার আমার লম্ব বার করে, আমি তাহলে যেগুলো দেওয়া আছে ভূমি আর অতিভুজ cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু করে থাকছে ভূমি বাই অতিভুজ BD ডিভাইডেড বাই AB। তাহলে এটা পড়ে থাকবে B বাই A। তাহলে আমি বলতে পারি ভূমিকোণের মান হচ্ছে cos ইনভার্স, এই -1 যেটা দেওয়া আছে সেটাকে ইনভার্স বলে, -1 বলবে না, বলবে ইনভার্স। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স B। ঠিক আছে, ফার্স্ট পার্ট ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা এবার সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, যখন আমার উষ্ণতাটা T ডিগ্রি বেড়ে গেল, মানে T2 হলো T2 মাইনাস T1 সমান T, তাহলে তখন সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে, আমি যদি A ড্যাশ বলি A ইনটু 1 প্লাস আলফা টি, আর যেটা B হয়েছিল সেটার দৈর্ঘ্য হয়ে যাবে B ইনটু 1 প্লাস আলফা টি। আশা করছি আপত্তি নেই। তাহলে এখন যদি আমি থিটা ড্যাশ বলি cos থিটা ড্যাশ, সাপোজ এটা একটু দৈর্ঘ্য বেড়ে গেল, দেখাবার দরকার নেই, একটা ছবি হলেই হবে। তোমার যদি হয় তাহলে এইরকম হবে, তাই না? কারণ এটা হয়ে যাবে A ড্যাশ, আগে এটা ছিল A, আর এটা হয়ে যাবে B ড্যাশ, যেটা এটা ছিল B। এটা বোঝানোর জন্য বললাম। তাহলে এখানটা হয়ে যাবে ভূমিকোণ, তাহলে
তাহলে cos থিটা ড্যাশ আমি কি লিখতে পারি b ড্যাশ বাই a ড্যাশ, তাহলে এটা উপরে থাকবে b ইনটু 1 প্লাস আলফা টি, আর এটা হয়ে যাবে a ইনটু 1 প্লাস আলফা টি। তাহলে আমার পড়ে থাকবে আবার cos থিটা ড্যাশ ইকুয়াল টু b বাই a, তাহলে থিটা ড্যাশ ইকুয়াল টু cos ইনভার্স, কারণ এক্ষেত্রেও cos ইনভার্স b বাই a, এক্ষেত্রেও cos ইনভার্স b বাই a। তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে সিদ্ধান্ত নেব যে উষ্ণতা পরিবর্তনের জন্য ভূমিকোণের কোনো পরিবর্তন হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবে, সবগুলো সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলে তবেই এইটা ঘটবে। কিন্তু যদি তোমার ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ করে দিতে, মানে তুমি যদি ভূমিটা যেটা নিয়েছো ত্রিভুজে সেটা মনে করো একটা কোনো ধাতুর নিয়েছো, আর যেগুলো তুমি বাকি দুটো বাহু নিয়েছো এবি আর এসি সেটা মনে করো অন্য বাহু নিয়ে নিয়েছো, তাহলে কিন্তু ভূমিকোণ সেম থাকবে না। ঠিক আছে, এখানে ম্যাটেরিয়াল সেম, মানে একই ম্যাটেরিয়ালের তৈরি করেছি বলে সবগুলোর সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, মানে সমান অনুপাতে দৈর্ঘ্য বৃদ্ধি করবে, সমপরিমাণ বলা ভুল, সমান অনুপাতে দৈর্ঘ্য বৃদ্ধি করবে। কিন্তু যখনই তুমি ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেবে তখন কিন্তু সেই অনুপাতে গোটা ব্যাপারটা হবে না। ঠিক আছে।